জন্ম আগরতলায়, পাটনা ডেন্টাল কলেজে পড়াশোনা, তারপর লখনৌ মেডিকেল কলেজ। রাজনীতিতে আসার আগে আগরতলায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়াতেন। 2016 সালে কংগ্রেসের সদস্য হিসেবে রাজনীতিতে আসেন। সে সময় বামেদের পালাবদলের জন্য ঝাঁপিয়েছে বিজেপি। তিনি একজন সৈনিক হিসেবে যোগ দেন। এরপর রাজনীতি তার উত্থান উল্কার গতিতে। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি হন বিজেপির রাজ্য সভাপতি, সেখান থেকে রাজ্যসভা। তারপর বিপ্লবের কুর্সি চলে যায়, তিনি হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সংগঠন থেকে উঠে এসেছেন, তাই তার হাতে সংগঠনের রাশ। তিনি ক্রিকেট খেলতেও ভালোবাসেন, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। এবারের পিচ কতটা কঠিন মানিকবাবু? না, দেখুন, আপনি প্রথমেই আমি আপনাদের চ্যানেলকে সর্বপ্রথম আমি ধন্যবাদ দেব যে আপনারা প্রথম আমার ইন্টারভিউ নিচ্ছেন এবং আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনেক কিছু জানাতে চেষ্টা করছেন। প্রথমত আপনি 2016-তে আমি কংগ্রেসে জয়েন করেছি এরকম একটা বলেছেন। না, 2016 আগে না, এর আগে এরকম কোনো আমি সাপোর্ট করতাম, কিন্তু সরাসরি কোথাও এরকম কংগ্রেসের সাথে আমি যুক্ত ছিলাম না। কিন্তু আমি খুবই সাপোর্ট করতাম, কারণ আমি এন্টি কমিউনিস্ট ছিলাম। মানুষ কিন্তু চেয়েছিল যে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার এবং ক্ষমতাচ্যুত করার জন্য। তো কংগ্রেসকে 5 বছরের জন্য দিয়েছিল, কিন্তু অদ্ভুত ওই সময়ে টিউজেস এর সাথে কংগ্রেসের জোট ছিল এবং মানে সেই জোটকে যা করেছে ওরা, মানে কমিউনিস্ট পার্টির যে লেফট ফ্রন্ট তারা যা করেছে এর থেকে আরো ম্যাগনিফাইড ওয়েতে ওরা কাজ করেছে। তো স্বভাবত মানুষ ওদেরকে পছন্দ করেনি। আবার সেই সুযোগে আর কোনো প্ল্যাটফর্ম ছিল না, যে কারণে আবার বামফ্রন্ট আবার চলে আসলো। তারপর তো সাইন্টিফিক রিগিং এর নামে ওরা তো আর নির্বাচন হতে দেয়নি। পশ্চিমবঙ্গে যা করেছে ওরা তো গর্ব করে বলতো যে আমাদের মানুষের ভোটে আমরা আসছি বা সবসময় আসি, কিন্তু আসলে ওরা সাইন্টিফিক রিগিংটা ভালো করে জানে। তো মানুষ চাইছিল মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়ভার ওনার দায়িত্ব পড়ে, তারপর থেকে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা চেহারা অন্যরকম হয়ে গেল। ত্রিপুরার মানুষ চাইছিল বিকল্প। তো এখানে যখন তার একটা মোমেন্টাম স্টার্ট হলো, মানুষ বিশ্বাস করতে শুরু করলো, এখানে বিভিন্ন সময়ে আমাদের যে উপনির্বাচনগুলো হতে লাগলো, তারপরে মানুষ বুঝছিল যে আরে এ তো একটা অন্যরকম পার্টি, একটা মানুষের কথা বলে, পলিটিক্স থেকেও ওরা সাধারণ সামাজিক উন্নয়নের কথা বলে, সহজ সরল মানুষ, সাধারণ মানুষের জন্য কিছু করতে যায়। এবং পণ্ডিত দীনদয়ালজিকে আবিষ্কার হলো, মানে আগে তো ছিলেনই, কিন্তু তাকে আরো নতুন ভাবে মানুষ জানতে পারলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আর তো কেউ কোনোদিন কথা বলেনি, এই পার্টি যখন বলতে লাগলো। আর আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ শুরু করলেন, তাতে গিয়ে কিন্তু মানুষের ইচ্ছে হলো যে এই পার্টি তো এর উপর ডিপেন্ড করা যায়, বিশ্বাস করা যায়। প্রধানমন্ত্রীও যেভাবে যা বলেন তাই করেন। তারপরেই কিন্তু মানে এখানে একটা রেনেসাস হয়ে গেল। আমাদের এখানে আমার যে পূর্বসূরি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি এখানে সভাপতি হিসাবে এসেছিলেন, উনিও ওনার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করেছেন সংগঠনকে সাজাবার। আর প্রধানমন্ত্রীর মানে অশেষ মানে আশীর্বাদে আমাদের এখানে রেনেসাস হয়ে গেল। আমারও ব্যক্তিগত জীবনে আমি ডেন্টাল সার্জন ছিলাম, পাটনার থেকে আমি পাশ করেছি। এখনো আছেন? না, ডেন্টাল সার্জন ছিলাম, তারপর আমি আবার ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হই, ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। তো এখানে এসে যখন আমি জয়েন করলাম, তারপর দেখা গেল একবার ওই জায়গায় ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি, কিছু বলার অধিকার ছিল না। যদি ওদেরকে বলতাম যে এই সমস্যা হচ্ছে, অ্যাসোসিয়েশনের আমি বরাবরই সেক্রেটারি প্রেসিডেন্ট ইত্যাদি থাকতাম। সরকারি পরিষেবায় কাজ করেছেন আপনি? সরকারি পরিষেবায় আমি প্রথমে যোগদান করিনি, প্রায় 9 বছর আমি প্রাইভেটেই করেছিলাম। যখন আমি অনলি ডেন্টাল সার্জন ছিলাম, তখন আমি তারপরে পরবর্তী সময়ে যেহেতু আমি দীর্ঘদিন সময় সেক্রেটারি ছিলাম, তারপর প্রেসিডেন্টও ছিলাম ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের। তারপর দেখা গেল যে ওদের কথা বলতে হবে, মানে অ্যাসোসিয়েশনের আলাদা কোনো কথা থাকবে না, ওদের চিন্তাধারা থাকবে না, আমরা যেটা বলবো সেটা। এর থেকে কিন্তু শুরু হয় আমার সাথে দ্বন্দ্ব। পারিবারিক জীবনেও আমি দেখেছি ওদেরকে 70 দশকে কিভাবে আমাদের অত্যাচার, আমাদের ছোট ছোট যে কারখানাগুলো আছে জিন্দাবাদ জিন্দাবাদ করে করে
একটা মালিক এবং লকআউট করে দেওয়া, লকআউট করে ধর্মঘট। দেওয়া এবং মানে আন্দোলনের নামে গুন্ডামি, সেগুলো বর্বরতা কিন্তু আমরা দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, মনের ভিতরে। সেই জন্য রাজনীতিতে আসলেন? না, রাজনীতিতে আসার মানে একটা ভিতরে ভিতরে কিন্তু এগুলো দেখতাম যে এটা অন্যায়, কিন্তু যখন দেখলাম প্রধানমন্ত্রীজি যখন বললেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, তখন মনে হলো যে সবার কথা চিন্তা করেন, শ্রমিক মালিক ওরা তো ইচ্ছে করে এগুলো মাঝখানে একটা ডিভিশন তৈরি করে, এর থেকে নিজেরা কিন্তু শ্রমিকগুলো সব মানে শীর্ণকায় হয়ে গেছে, আর নিজেরা কিন্তু কেনে আঙ্গুল ফুলে মানে কি বলবো কলা গাছ হয়ে গেছে। তো এইগুলো দেখতাম, তো মনে মনে দুঃখ হতো, ক্ষোভও হতো। এরপর যখন আমি বিভিন্ন জায়গায় ট্রান্সফার ইত্যাদি বহু বারবার আমার ইয়ের কাছে যেতে হয়, কোর্টে যেতে হতো, তো এগুলো আমি বহু ভুগেছি। তারপর মেডিকেল কলেজে যখন জয়েন করলাম সেখানেও প্রমোশন দিত না, তো এর জন্য কোর্টে যেতে হতো। এমসিআই এর যে গাইডলাইন্স তার থেকে অনেক বেশি আমার সমস্ত ব্যবস্থা মানে করেছি আমি কাজ, তারপরেও দিত না, কোর্টে যেতাম, তার থেকে আমি পেতাম রিলিফ পেতাম। একটু অন্যভাবে ফ্রেম করি, হ্যাঁ, বলুন। আপনি তো ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টনও দারুণ খেলতেন। না, আমি তো নেটের উপর থেকে স্ম্যাশটা কি আপনার দুর্নীতির এই যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাই আপনার স্ম্যাশ? সেই জন্যই দল শেষ মুহূর্তে বিপ্লব দেবকে সরিয়ে আপনাকে আনলো? এইরকম না, আমাদের দলে এইরকম হয় না, কাউকে সরানোর কোনো বিষয় নেই। আমাকেও পাঠিয়েছিল রাজ্যসভায়, আবার নিয়ে এসছে, এবং দল যখন যাকে মনে করে যে এখন ওই জায়গাটায় ওনার প্রয়োজন, উনি ভালো কাজ করেছেন এবং এখনো মানুষ স্মরণ করে। সরানোর প্রয়োজন হলো কেন? না, ওনাকে সরান, আমাদের এখানে সরানোর কোনো বিষয় নেই। ওনাকে আবার আরো উপরে নিয়ে গেছে, আরো বেশি দায়িত্ব দিয়েছে, একটা মানে এত বড় একটা প্রদেশে ওনাকে প্রভারী করেছে। সবাই বলছে যে আপনার স্বচ্ছ ভাবমূর্তি এবং আপনার যে একটা ক্লিন ইমেজ, সেটাই হচ্ছে এই নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় পুঁজি, এবং সেজন্যই নরেন্দ্র মোদী মানিক সাহার সরকার, যেটা বিজেপি এক্সেপ্ট কিরণ বেদি সেটা কোথাও করেনি, সেটা আপনার জন্য করেছে। দেখুন, আমি একটা কথা বলছি, কেউই লাইফ লং না। আজকে আমার কথা যখন আসছে যে মোদী মানিক সাহার সরকার, কালকে আরেকজনের আসবে, এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, এবং সেই মানসিকতা নিয়ে কাজ করা উচিত। আমি দেখুন পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ ছিলাম, যখন আমাকে দায়িত্ব দিয়ে আমি কোনোদিন ভাবিনি এমএলএ এর টিকিট আমি পাবো, কোনো দিন সেই ভাবনা চিন্তা ছিল না। একটাই চিন্তা ছিল, যেভাবেই হোক এই যে আপনার 35 বছর এবং টানা 25 বছরের, একবার 10 বছর মাঝখানে আপনার কংগ্রেস টিউজেসের সরকার, এরপর টানা 25 বছর ছিল, এই সরকারকে উৎখাতের জন্য আমার মতো অনেক মানে কার্যকর্তা কিন্তু বা সাধারণ মানুষ বিজেপিতে জয়েন করেছে। সেটাই ছিল, আমাকে পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ বানালো, তারপর আমাকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ করলো বিধানসভার ইলেকশনের সময়, তারপর আবার আমাকে আমাদের পার্লামেন্টারি ইলেকশন 2019-এ সেখানেও আমাকে ইনচার্জ বানানো হলো। আমি কিছুই জানতাম না, পড়তে হয়েছে হোয়াট ইজ দিস, এ কি পোলিং এজেন্টদের পড়ানো, পৃষ্ঠা প্রমুখ, পেজ প্রমুখ, পান্না প্রমুখ, অদ্ভুত এইসব বিষয় আমি নতুন জানতে থাকলাম, দ্রুত শিখেছি, শিখে আবার ইমপ্লিমেন্ট। কারণ এবারের ভোটে আপনি কনফিডেন্ট? না, আমি বলছি আপনাকে, আমি একটু বলিনি তো। এরপর দিল আমাকে যে না, আপনাকে এবার মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ। তো মেম্বারশিপ ড্রাইভটা কি, যে আমার মেম্বারশিপ আরো বাড়াতে হবে। 1,24,000-এর মতো মেম্বার ছিল আগে, খুঁজে গাছে পেলাম। আমার বললো কত টার্গেট, আমি বললাম 3 লাখ, বানিয়ে দিলাম প্রায় 7.25 লাখ সারা ত্রিপুরাতে। তো এইগুলো দেখে তারপর বললো আপনি সভাপতি হতে হবে। তো এইগুলো দেখুন, এগুলো তো মানে কখন কে যাবে, এবং এসব আপনার নয়, আপনি খুব বিনয়ের বিষয় না, আমি যেটা সত্যি সেটাই ঠিক আছে। বলছি। আপনি কনফিডেন্ট? আমি তো কনফিডেন্ট, মানুষ বিজেপির পক্ষে আছে এবং আগামী দিন আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং বিজেপির 365 দিন কাজ করে, প্রতি বছর 365 দিন এভরিডে মানুষের জন্য কাজ করে। বিজেপির এগেনস্টে কংগ্রেস সিপিএম জোট, টিপ্রামথা, কে প্রধান শত্রু? আমাদের কাছে কোনো শত্রুই নেই এখন বর্তমানে, কারণ আগে ছিল সিপিএম যখন একা ছিল, কারণ আমাদের বিরোধী দল ছিল সিপিএম। কংগ্রেস একসাথে হাত মিলিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের খবর আপনারা জানেন কি হয়েছে, তো শুনলেই হবে এখানে, কারণ মানুষ কোনো অবস্থায় এটাকে মেনে নেবে না। যারা সত্যিকারের কমিউনিস্ট তারাও এটা মেনে নেবে না। আজকে যে কারণে মানিক সরকার আজকে কোথায়, পশ্চিমবঙ্গে একই অবস্থা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন এই যে একটা অশুভ জোট আমরা বলছি, 13টা সিট নিয়ে খুশি, 1-2 নেতার তার বেস্টেড ইন্টারেস্টে এই অ্যালায়েন্সটা করলো, যে আমি যদি কোন রকমে এমএলএ হয়ে যায় তাহলে বাকি যাক চুল্লই। এই কারণে মানুষ বুঝে এগুলো,
এবং যাদেরকে অত্যাচার করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, প্রতিনিয়ত নির্বাচনোত্তর সন্ত্রাস, ওদের কাছে গিয়ে কি বলবেটা কি? আমি এক এক সময় অবাক হই। এখন গিয়ে পার্টি অফিস, কমিউনিস্ট পার্টির অফিস থেকে ওরা বেরোয়, কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে সিপিএম এর অফিস। আমি যারা এখন ইহলোকে মানে ত্যাগ করেছে তাদের আমি বলি ওরা ভালো করেছে, চলে গেছে তাড়াতাড়ি। কারণ এই দৃশ্য অন্ততপক্ষে আমরা কিন্তু দেখতে হলো আমাদের, সত্যি এর জন্য আমাদের সুবিধে হয়ে গেল। বললাম তিপ্রামথার একই ঘটনা, ওরা তো নিজেরাই বুঝতে পারে না যে গ্রেটার তিপ্রালেন এটার কোন জায়গায় গিয়ে শেষ হবে। আমি বারবার বলি মানচিত্র নিয়ে আসুন, আপনারা কোথায় গিয়ে শেষ হবে। একবার বলছে যে আসামের জায়গাটা আমাদের দিতে হবে, মিজোরামে দিতে হবে, একবার বলছে বাংলাদেশের সেখানেও আমাদের বিস্তৃতি। তো এইগুলো যেটা সম্ভব না, অসম্ভব, সেটাকে কোনোদিন এই ধরনের মানে একটা স্লোগান দিয়ে সাময়িক হবে, এটা লং রান করে না। আপনাদের জোট সঙ্গী আইপিএফটি মানে জনজাতি যে সমর্থন তাদের সঙ্গে ছিল সেটা কিন্তু হারিয়েছে। এমন যদি দেখা যায় ভোটের পর কোনোভাবে মোথার সমর্থন দরকার হচ্ছে, তাহলে আমার মনে হয় এটা রিমোট চান্স, এরকম হবে না, কারণ আমরা মেজরিটি নিয়ে আসবো, কাজেই ওই প্রশ্নটা আসবে না। মানে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলছিলেন, দেখুন এই যে কোনোদিন ত্রিপুরায় মানে ত্রিপুরার লোক রাজধানীতে চড়ে যাবে, এটা একটা স্বপ্নের অতীত ছিল, আপনি জানেন। নরেন্দ্র মোদীর ওয়ান অফ দ্য সাকসেস আমি বহু ত্রিপুরার লোকের কাছে শুনেছি। তো আপনার কি মনে হয় যে মোদীর ইমেজ এই ইলেকশনে কাজ করবে? একদম 100%। মোদিজি ছাড়া প্রশ্নই উঠে না। মোদিজি আমাদের সবচেয়ে, আমাদের যে গার্জিয়ান হিসাবে মোদিজি এত কাজ করেন, 3 ঘন্টা ঘুমন, 2 ঘন্টা ঘুমন, সারাক্ষণ ধরে সাধারণ মানুষের চিন্তা করেন, গরিবের কথা চিন্তা করেন। আপনি ঘর বলুন, আজকে রাজধানীর কথা বলছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে 6টা কাজ চলছে অলরেডি, অনেকগুলো শেষ, আরও 7টা অলরেডি মঞ্জুরি দিয়েছে, 10,222 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আপনার রাস্তা, আমি বারবার অনেক জায়গায় বলি, রাস্তা আমাদের রাস্তা দেখায়, মোদিজি আমাদের রাস্তা দেখিয়েছেন। আপনি আমাদের রেলওয়ে, কোনোদিন আপনাদের সেই শিয়ালদাহ হাওড়াতে বসে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতেও কোনোদিন রেল আসবে। আজকে আপনার ব্রড গেজ চলে গেছে আপনার সাবরুমের শেষ প্রান্তে, ভাবা যায় এগুলো। এয়ারওয়েজ বলুন, আজকে এত সুন্দর একটা এয়ারপোর্ট, আপনি নিজে এসেছেন, ভাবিনি আমরা কোনোদিন। ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট। আপনি 1 বছর সময় পেয়েছেন, খুব বেশি সময় আপনি পাননি। আপনার উল্লেখযোগ্য সাফল্য কি বলবেন? আমি একটা কথা বলবো, আমি বারবার বলছি, যেমন আমাদের এখানে ল অ্যান্ড অর্ডারের যে বিষয়টা, সেটাকে আমরা খুব ভালোভাবে মেনটেন করেছি। অনেক লোয়ার ডাউন, আপনি এনবিসির যে রিপোর্ট আছে সেখানে গিয়ে দেখবেন আমাদের 29টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে 5ম স্থানে আছে। 1, 2 নম্বর হচ্ছে মহিলাদের সুরক্ষিত রাখার জন্য আমি অলরেডি 7টা এখানে মহিলা আপনার থানা হয়েছে এবং পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। শুধু তাই না, এখানে যতগুলো থানা আছে তার মধ্যে আমরা হেল্প ডেস্ক করেছি মহিলাদের জন্য, 24/7 চলবে। 33% রিজার্ভেশন আমরা দিয়েছি মহিলাদের জন্য। বিভিন্ন জায়গায় আগরতলা শহর এবং তার আশেপাশে সমস্ত যে এক্সটেন্ডেড ফর্মে আরও বাড়িয়েছি, সেখানে ক্যামেরা ফিট করেছি যাতে মহিলারা সুরক্ষিত থাকে। এসএইচজি গ্রুপে যেখানে মাত্র 400 মতো লোক ছিল ওদের সময়ে, সেখানে আজকে 6 গুণ, 10 গুণ, 11 গুণ হয়ে গেছে। রিভলভিং ফান্ড আমরা যেটা, সেখানে আপনার 12 গুণ হয়ে গেছে। আমরা এর মধ্যে কর্মচারীদের যে অনেক অসন্তোষ ছিল ওদের মধ্যে, যে ডিএ দেওয়া হয়নি, সেই জায়গার মধ্যে আমার আগে আমার পূর্বসূরি আমাদের বিপ্লবজি, উনি 3% দিয়েছেন, আমি 5% দিয়েছি, এবার 12% দিলাম, 20% দিয়ে দিয়েছি। তাছাড়া এখানে আমাদের যে মানে যাকে বলে একটা স্বচ্ছ সরকার বলতে যা বোঝায়, সেটাকে আমরা গুড গভর্নেন্সের যে বিষয়টা, সেটাকে আমি করতে পেরেছি। না, সেটা আমি লাস্ট বলবো না, আমি একটা কথা বলবো যে আপনার স্বচ্ছ ভাবমূর্তির পাশাপাশি সবাই যখনই বিপ্লব দেবের কথা বলে তখন নির্বাচনে কারচুপি, গন্ডগোল, সন্ত্রাস, বিভিন্ন অভিযোগ সামনে আসে। সেটা আপনার পক্ষে কতটা, আপনার মতো মানুষের পক্ষে কতটা পীড়া? না, এরকম না। দেখুন, আমাদের এখানে, আমি আবার বলছি, এত কাজ হয়েছে ত্রিপুরাতে, ভাবা যায় না। মানে প্রচুর কাজ। আপনি বলুন চা শ্রমিকদের কথা বলুন, ওনার সময়ই হয়েছে। আজকে যেখানে আপনার স্ত্রী যারা মানে বাছুর যাতে হয়, যাতে আরো বেশি প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন হয়, তার জন্য ওনার সময় হয়েছে প্রচুর। আপনার প্রায় যাদেরকে মোবাইল দেওয়া হয়েছে যুব সমাজকে, ওনার সময় হয়েছে। তো এগুলো তো আমাদের মানে মানে রিলে রেসের মতো। আজকে উনি ব্যাটন আমাকে দিয়েছেন, এই ব্যাটনটা নিয়ে আমি দৌড়াচ্ছি, হয়তোবা আমি বেশি দৌড়াচ্ছি বা কম দৌড়াচ্ছি।
আপনি ল অ্যান্ড অর্ডারের কথা বললেন, এই যে ত্রিপুরার যে নির্বাচন হলো, যে পুরসভা নির্বাচন হলো, এই ধরনের গন্ডগোলের কি প্রয়োজন ছিল? যদিও আপনার মানে দরকার ছিল কি? পুরো নির্বাচনে আমি আপনাকে বলছি, আপনি ভালো করে আরেকবার আপনি দেখে নেবেন যে আমাদের এখানে ইচ্ছাকৃতভাবে ওরা, বিশেষ করে তৃণমূল ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কিভাবে এখানে চেষ্টা করেছে যে হাইলাইটেড হওয়ার জন্য, আপনাদের মাধ্যমে হাইলাইটেড হওয়ার জন্য বিভিন্নভাবে ওরা মানুষকে খেপিয়েছে, ইচ্ছে করে বলছে যে এটা ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট, তারা করছে বা পার্টি করছে, আসলে কিন্তু ওরাই করে, ওয়েস্ট বেঙ্গলও তাই করে। আপনি এখানে দেখেছেন সমস্ত জায়গায় জায়গায় আপনি দেখবেন যেভাবে প্রসেশন ইত্যাদি ইত্যাদি হয়, কত সুন্দরভাবে পথ করে আপনার তৃণমূলের ফ্ল্যাগও উঠছে, কংগ্রেসেরও উঠছে, আমার মথারও উঠছে, আমাদের বিজেপিরও চলছে। ওরা সবচেয়ে বেশি আমাদের থেকেও মিটিং প্রসেশন ইত্যাদি ইত্যাদি করছে, আমার কাছে ডাটা আছে। শিক্ষকদের যে নিয়ে যে আন্দোলনটা চলছে, সেটাকে কিভাবে মোকাবেলা করবেন? শিক্ষকদের তো একটা তো হচ্ছে টেটের মাধ্যমে, আমি বলছি 10,323-এর আপনি বলছেন তো, এর আগে দেখুন আমরা টেটের 3,000 চাকরি আমরা দিয়েছি, 3,000-এর উপরে স্বচ্ছ নীতির মাধ্যমে, 6,000-এর উপরে আমরা বিতর্ক হয়নি। তো এটা তো আগের থেকে যারা এখন তথাকথিত যে কংগ্রেসে যারা গেছে, যারা আমাদের এখানে এসেছিল বিজেপিতে কিছুদিনের জন্য, বিজেপি হতে পারেনি, কংগ্রেসই ছিল, আবার ফিরে গেছে, তো ওদের কারণে গেছে চাকরি, আর যারা দিয়েছিল তাদের দোষেই চাকরিগুলো গেল। কিন্তু ওদেরকে আমি আমার 10,323-এর যারা অ্যাকচুয়ালি তাদের প্রতি আমি সম্মান জানিয়ে আমি বলবো যে এটা কিন্তু, এই দোষটা কিন্তু যা হয়েছে, তাও আমরা যেহেতু ভিশন ডকুমেন্টসে ছিল যে মানবিকতার দিকে আমরা মানবিকতা মাথায় রেখে আমরা কিছু ওদের জন্য করব। কিন্তু টেকনিক্যাল প্রবলেম, লিগেল ইস্যু, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানে জাজমেন্ট দিয়েছে, এখানে কিছু একটা করতে গেলে আপনার দেখা যাবে যে কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। তাছাড়া যারা যে অ্যাডভোকেসি যারা করেছিল তাদেরকে আমি কমিটি করেছি, আপনারা দিন, আপনাদের যদি বলার থাকে, এবার হাওয়াতে বললে হবে না যে ওদের তো চাকরি যায়নি এগুলো, তাই ঠিক আছে পারমিশনটা নিয়ে আসুন। সেটাতে আমি বললাম একটা কমিটি করে আপনার রিপোর্ট দেন, এবং যা যা আপনার লজিস্টিক সাপোর্ট লাগবে আমরা দেবো, আমি করেছি সেটা। ত্রিপুরায় তৃণমূলকে কতটা প্রতিপক্ষ হিসেবে দেখছেন? এত মানে আগে তো কিছু চাও ছিল, এখন তো কেউ নেই, সব আমাদের এখানে আবার চলে এসছে। এগুলো তো কিছু লোককে এনে আননেসারি এখানে 6%-এর মানে যে পার্সেন্টেজ সর্বভারতীয় তৃণমূল, এই কথাটা ব্যবহার করার জন্য ওখানে এসছে। ওরা জানে এখানে পরিযায়ীর মতো প্রতি বছর চেষ্টা করে, এখানে এখন ওদের মানে জমি হারিয়ে ফেলেছে ওরা। ওদেরকেও মানুষ কংগ্রেসের একটা সাবস্টিটিউট ভেবেছিল, কিন্তু তখন ওরা সেটা সৎ ব্যবহার করতে পারেনি। বাবু, দেখা গেছে গত নির্বাচনে বামেদের ভোট, মানে বামেদের সিট কমে গেছে, কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু কমেনি। সুতরাং এবারের নির্বাচনে কংগ্রেস বামেদের ভোট যদি এক হয়, যেটা আপনি বলছেন যে ভোট ট্রান্সফার হবে না, এর ভোট ওখানে যাবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যালার্মিং নয় আপনাদের কাছে? আমার কাছে মনে হচ্ছে না, কারণ ওদেরও ভোট কমবে এবার, আর কংগ্রেসের ভোট কোনো অবস্থায় সিপিএমকে দেবে না। সত্যিকারের কংগ্রেস প্রেমী যারা, কংগ্রেসের সত্যিকারের যারা ফলোয়ার্স, কোনো অবস্থায় সিপিএমকে ভোট দেবে না। আর সিপিএমের তথাকথিত ক্যাডার যারা, যাদেরকে ব্রেইন ওয়াশ করে সবসময় যা বলবি তুতা পাখির মতো তাই করবি, তারাই একমাত্র খালি ভোট ট্রান্সফার করবে। কিন্তু সত্যিকারের যারা সিপিএমের মানে মার্ক্সীয় তথ্য জানে, তারা কিন্তু দেবে না। আপনি প্রতিষ্ঠিত ডাক্তার, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, অপারেশন এখনো করছেন? না, আমি করি না। সেদিন হঠাৎ করে আমাদের এই কার্যকর্তা একটা ছেলে, ওকে আমি কথায় ও অনেক জায়গায় ঘুরছিল, তো সবাই বলছে আর এটা তো ডাক্তার মানিক সাহেব, এটা করলে ভালো হবে, উনি তো এগুলো করেন। তো আমি এসছিল আমার কাছে, বলে আপনার কথা বলে, তো এক্সরে গুলো আমি দেখে আমি বললাম ঠিক আছে, আমি একটা সময় করে দেবো। আর ক্রিকেট তো আমি বিশেষ করে, আমি কিন্তু অ্যাথলিট ছিলাম ক্রস কান্ট্রি। আমি ত্রিপুরার থেকে আমরা 3 জন প্রথম রিপ্রেজেন্ট করি 1970-তে ক্রস কান্ট্রি 10,000। তো এখান ওইটাই আমি মানে অ্যাথলেটিক্সই ছিলাম, এবং কলেজ যে 1500, 5000, 800 থেকে শুরু হয় লং ডিস্টেন্স। তা আমি যখন এগুলো প্র্যাকটিস করতে যেতাম, আমাদের তখনকার সময় যে এনআইএস কোচ পায়ের নিচ দেখে বললো তুমি লং ডিস্টেন্সের জন্য তুমি প্র্যাকটিস করো, তো প্রচুর পরিশ্রম করতাম। আর ক্রিকেটে আমি খেলতাম, কিন্তু ক্রিকেটের সেইভাবে আমার, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আমাকে ক্রিকেটের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বানালো। এগুলো কিন্তু আমার মেইন যেটা ছিল সেটা হচ্ছে অ্যাথলেটিক্সের পরে আমি সুইচ ওভার করলাম ব্যাডমিন্টনে।
সময় পেলে ব্যাডমিন্টন খেলেন? এখন তো আর সুবিধা হয় না। অয়নবাবু, এই যে আপনার এই ব্যাডমিন্টন প্রীতি, ক্রিকেট, গিটারও তো বাজান আপনি? ও ছোটবেলায় মানে সেই রকম না, না শুনেছি আমরা খুব না ভালো। না এরকম না, কে কি বলে এইগুলো মনে হয় না যে পারিবারিক জীবনে বৌদি বা মেয়ে, আপনার তো মেয়ে সম্ভবত, তিনিও ডাক্তার সম্ভবত, হ্যাঁ, ডাক্তার, চোখের ডাক্তার। কতটা এই যে রাজনীতি আসার পর পারিবারিক জীবনটা কি অবস্থা? না ঠিক আছে, ওরাও এখন মেনে নিয়েছে। প্রথমে তো নানা রকম বলতো যে নর্মাল লাইফ, এটা থেকে তুমি কিরকম চলে গেলে আবার সেরকম। এখন তো আস্তে আস্তে সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে। খেতে কি ভালোবাসেন? না খেতে তো আমি সবসময় আমি বললাম মুড়িটা আমার কাছে খুব, মমতাদির মতো? আমি জানি না কার মতো, আমি জানি না, আমি আমার মতোই। আচ্ছা। হ্যাঁ আমি আমার মতো। মুড়ি তো আর কারোর জন্য হয় না, মুড়ি তো আপনার জন্য, সবার জন্য। কিভাবে, মানে অবসর নেই জানি, কিন্তু তবুও কিভাবে কাটান? বই পড়া, টিভি দেখা? না না এইগুলো এখন তো আর অবসর হচ্ছে আমার ঘুমানোর সময় অবসর পাই, আর তো কোনো অবসরও আর সুযোগ নেই। আমার লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, সিপিএম, কংগ্রেস, টিপ্রামোথা, তৃণমূল নাকি বিপ্লব দেবের ছায়া, কোনটা বেশি কঠিন? আমার কাছে কোনো কিছুই কঠিন নয়, কারণ আমাদের সবচেয়ে বড় যে বিষয়, বাড়িতেও আপনার যদি একজন গার্জিয়ান থাকে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকবেন। আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি। না কিন্তু ও যে প্রশ্নটা করলো সেটা যদি অন্যভাবে ফ্রেম করি, আপনি তো ব্যাডমিন্টন খেলতেন, ডাবলসে তো উল্টো দিকে মানিক সরকার আর সুদীপ রায় বর্মন হাত মিলিয়ে নিয়েছে। আপনার ডাবলস পার্টনার বিপ্লব দেব ঠিক আছে তো? না না এইভাবে তো আপনি যেভাবে ব্যাডমিন্টনে নিয়ে গেলে, খেলা তো খেলা হয়, আর ওটা ওরা বলে খেলা হবে, আমরা তো এইভাবে বলি না। মানিকবাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ত সময় বার করে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, Thank you. সুস্থ থাকবেন।